শ্বশুরবাড়িতে আমার নামে সালিশ বসেছে আজ। ড্রয়িং রুমের একপাশে সোফায় আমার শ্বশুর আর শাশুড়ি বসে আছেন, অন্য পাশে আমার বড় ভাসুর আর জা বসে আছেন। তাদের সাথে দাঁড়িয়ে আছে আমার স্বামী আর ননদ। তাদের সকলের মূল কেন্দ্রবিন্দু হলাম আমি, কোলে আমার 4 বছরের ছেলে বাচ্চা। সালিশে বসার কারণ হচ্ছে আমার জায়ের ছেলের জন্য রাখা ডিম সিদ্ধ আমার ছেলে খেয়ে ফেলেছে। এই কারণে আমার শাশুড়ি আমার ছেলের গায়ে হাত তুলেছে, আর এরই প্রতিবাদ করায় আজ আমার নামে সালিশ উঠেছে। আমার বাবা মাকে ফোন করে একটু আগে আসতে বলা হয়েছে। ইতোমধ্যে তারাও চলে এসেছেন। মা এসেই আমার গালে একটা জোরে থাপ্পড় দেয়। হঠাৎ আমার গালে থাপ্পড় পড়ায় আমার ছোট্ট ছেলেটা ভয়ে আমাকে জড়িয়ে ধরে। মা আরো রেগে রেগে বলে, এই শিক্ষা তোকে দিয়েছি আমরা? শ্বশুরবাড়িতে কিভাবে মানিয়ে চলতে হয় সেটা কি ভুলে গেছিস? ছোটবেলা থেকেই নিজের বোনের সাথে হিংসা করে আসছিস, আর এখন নিজের ছেলের সাথে নিজের বোনের ছেলের হিংসার সম্পর্ক তৈরি করছিস। আমার বড় জা সম্পর্কে শুধু আমার জা নয়, আমার আপন বড় বোন। আমি সাইরা, আমার বড় বোন সাইমা। আমার বড় বোনের গায়ের রং ফর্সা, আর আমার গায়ের রং একটু চাপা। সুন্দর হওয়ার কারণে ছোটবেলা থেকেই আমার বড় বোন বাবা মায়ের আদরে বড় হয়েছে। এমন কোনো আবদার নেই যেটা বাবা মা ওর জন্য পূরণ করেননি। আর এইদিকে আমার গায়ের রং চাপা হওয়ার কারণে ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের কাছ থেকে অবহেলিত হতে হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়িতেও তাই হয়েছে। সংসারের সমস্ত কাজ আমাকে একা করতে হতো। কাপড় কাচা থেকে শুরু করে রান্না বান্না যত কাজ আছে সব আমি একাই করতাম। আমার শাশুড়ির ধারণা আমার বড় বোন রান্না করলে আগুনের তাপে তার গায়ের রং চাপা হয়ে যাবে। আর আমার স্বামীর সাথে আমার বড় বোনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার থেকে তাদের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন আমার বড় বোন পালিয়ে গিয়ে আমার বড় ভাসুরকে বিয়ে করে। দুই পরিবারের সম্মান বাঁচাতে আমার আর ফারহানের বিয়ে দেওয়া হয়। পালিয়ে যাওয়ার পরেও আমার বড় বোনকে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু ফারহান সেটা মেনে নিতে পারেনি। তাই বিয়ের রাতে আমার উপর অনেক শারীরিক নির্যাতন করে। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমাকে মারধর করে। এভাবেই চলতে থাকে আমাদের সংসার। আমাদের সংসার বললে ভুল হবে, আমার একার সংসার এটা। একদিন আমার এই একার সংসারে আলো হয়ে আসে আমার ছেলে সাই। আমি যখন সন্তান সম্ভবা হই, একসাথে আমার বড় বোনও সন্তান সম্ভবা হয়। আমার বড় বোনেরও ছেলে হয়েছে, ওর নাম সাইম। তার ছেলে হওয়ার পর থেকে ফারহান একদম বদলে যায়। আগের মতো আর মদ খেয়ে বাড়ি ফেরে না। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরে আসে। সাইমকে ছাড়া তো সে একদণ্ডও থাকতে পারে না। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবারই একমাত্র চোখের মনি হচ্ছে সাইম। এদিকে আমার ছেলে আমার মতোই হতভাগা। দাদা দাদি নানা নানির কথা বাদই দিলাম, তার নিজের বাবা কোনোদিন তাকে কোলে নিয়ে কপালে একটা চুমু পর্যন্ত দেয়নি, কখনো আদরও করেনি। যত খেলনা আসতো সবকিছুই আসতো সাইমের জন্য। সাইমকে যখন সবাই আদর করত, তখন আমার ছেলেটা আদো আদো গলায় বলতো, মা আমাকে কেউ আদর করে না কেন? আমি কি এতই পচা? কেউ আমাকে আদর করে না কেন বলেই কেঁদে উঠতো। তখন কোনো কিছুই বলার থাকতো না আমার। যেখানে আমি নিজেই অভাগী, সেখানে আমার ছেলের ভাগ্য ভালো হবে সেটা কিভাবে হয়? সালিশ শেষ করে সিদ্ধান্ত হলো আমাকে আমার শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, আর আমার ছেলেকে ডিম খাওয়ার অপরাধে কান ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। এবার আমি আমার স্বামীর দিকে তাকালাম আর বললাম, তুমি কিছু বলবে না? আমার ছেলেটা এইভাবে রোদের ভিতর কিভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি কোনো প্রতিবাদ করবে না? ফারহান তখন বলল, ভুল যখন করেছিস শাস্তি তো তখন পেতেই হবে। যদি শাস্তি না মানিস তাহলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস। পাশ থেকে আমার বাবা বলল, যা বলেছে সেটা মেনে নে। এখান থেকে চলে গেলে আমি তোদের দায়িত্ব নিতে পারবো না। আমি শুধু চুপচাপ শুনে গেলাম তাদের কথা। আশা ভরসা হলো না। এমনটা যে হবে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। একটু আসছি বলে ওখান থেকে উঠে নিজের রুমে চলে গেলাম। আমার টাকায় কেনা আমার আর আমার ছেলের সব প্রয়োজনীয় জিনিস একটা ব্যাগে নিয়ে বের হয়ে আসলাম। আমাকে ব্যাগ হাতে আসতে দেখে সকলে তো অবাক। কেউ ধারণাই করতে পারেনি যে আমি এমনটা করতে পারি। সকলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি এগিয়ে গিয়ে আমার ছেলেকে কোলে তুলে নিয়ে ফারহানকে বললাম, তোর সংসারে থাকার জন্য আমার ছেলের প্রাণ ঝুঁকিতে থাকতে পারে, তাই চলে যাচ্ছি। চিন্তা করিস না, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আশা করি সাইনটাও করে দিবি। ফারহান বলল, যাচ্ছিস যা,
দেখিস আবার যেন ফিরে আসতে না হয়। এ বাড়িতে তো আরাম-আয়েশেই দিন কাটিয়েছিস। আমার শাশুড়ি তখন কর্কশ কণ্ঠে বলল, আমাদের কাছে একদম সাহায্যের জন্য কোনো আশা করবি না। আমি তাচ্ছিল্যের হাসি হেসে মাকে বললাম, সাহায্য? আপনাদের কাছ থেকে সাহায্য পাবো কোনো? হাসালেন। আজ পর্যন্ত কখনো আমার ভালো মন্দ নিয়ে ভেবেছেন আপনারা? শুরু থেকে শুধু পার্থক্য করেই এসেছেন। কেন? আমার গায়ের রং চাপা বলে? ফারহানের দিকে তাকিয়ে বললাম, কি বললে? তোমাদের বাড়িতে আরাম-আয়েশেই থেকেছি। ভোর থেকে রাত পর্যন্ত গাধার মতো খেটেছি। এটাকে কি আরাম-আয়েশে থাকা বলে? বিয়ের পরের দিন থেকেই বাসার সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো। সকলের কাপড়-চোপড় আমাকে একাই কাচতে হতো। আমার বোনের মতো তো আমিও নতুন বউই ছিলাম, তাই না? তারপরও তো আমাকে দিয়ে সব কাজ করিয়েছিস তোরা। অথচ দেখ, বিয়ের এতদিন পরেও আপুকে একটা কাজও করতে হয়নি। তোরা বলিস যে আমি আমার বড় বোনকে হিংসা করি। আসলে তোরাই তো আমার মনে হিংসার বীজটা বুনে দিয়েছিস। যখন আমার আপু আরাম করে শুয়ে বসে দিন পার করত, তখন আমাকে সারাদিন ঝিয়ের মতো খাটতে হতো। আপু যখন ভুল করে মায়ের স্বর্ণের কানের দুল ভেঙে ফেলেছিল, তখন মা ওকে কিছুই বলেনি। অথচ আমার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যাওয়ায় মা আমাকে কম কথা শোনাননি। সাথে আমার গায়ে হাত তুলতেও দ্বিধা করেননি উনি। আপু যখন গর্ভবতী ছিল, তখন ওকে বিছানা থেকে নামতে পর্যন্ত দেননি। সাথে কত ভালো খাবার, ফলমূল। আর আমার বেলায় গর্ভবতী অবস্থায়ও আমাকে সব কাজ করতে হয়েছে। আর ফলমূল তো দূরে থাক, ঠিকমতো আমাকে পেট ভরে খাবারও খেতে দেননি। গর্ভাবস্থায় তো কত কিছু খেতে মন চায়। তোকে বললে কি কোনোদিন কিছু এনে দিয়েছিস আমাকে? তোর কাছে আমি ছিলাম শুধু শারীরিক চাহিদা মেটানোর মাধ্যম মাত্র। যখন আমার লেবার পেইন উঠেছিল, তখন তোমরা সবাই আপুকে নিয়েই ব্যস্ত ছিলে। সেবারের মতো বেঁচে ফিরেছিলাম আমি আর আমার সন্তান। আপুকে রাখা হয়েছিল ভালো একটা কেবিনে, আর আমি ছিলাম পাবলিক ওয়ার্ডে। বাচ্চা হওয়ার পর তোমরা কত সুন্দর আপুর বাচ্চাকে আদর করতে, আর এইদিকে একই হাসপাতালে হওয়া সত্ত্বেও তোমরা কেউ আমার বাচ্চাটিকে দেখতে আসোনি। বাসায় আসার পর দুধের বাচ্চাকে নিয়ে সকল কাজই আমাকে করতে হতো। কাজের জন্য ছেলের কাছে যেতে পারতাম না। আমার ছেলে একা অসহায়ের মতো ফ্লোরে বসে কান্না করত। তবুও তোমাদের পাষাণ মন একটুও নরম হয়নি। কথাগুলো বলতে বলতে আমার চোখের কোণে পানি জমা হয়। চোখের পানিগুলো আড়াল করে ফেললাম। আমাকে ভেঙে পড়লে চলবে না। ছেলের জন্য আমাকে শক্ত হতেই হবে। চোখ তুলে একবার সকলের মুখের দিকে তাকালাম। কারো মুখে অনুশোচনা, আবার কারো মুখে বিরক্তির ভাব। শেষবারের মতো বললাম, দোয়া করবেন দ্বিতীয়বার যেন আপনাদের দরজায় না আসতে হয়। এই বলে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমার স্বামী বলল, দেখবো কতদিন আমাদের ছাড়া চলতে পারো। বাবা ছাড়া তোমার ছেলেকে সমাজ ভালো চোখে দেখবে না, সেটা নিশ্চয়ই জানো। তাছাড়া ছেলের জন্য হলেও তোমাকে এই বাড়িতে ফিরে আসতেই হবে। আমি তাকে জবাব দিলাম, তোমার মতো বাবা থাকার চেয়ে আমার ছেলে পিতৃ পরিচয়হীন থাকাটাই অনেক ভালো। তুমি কখনো ওকে কোলে নিয়েছো, আদর করেছো? বলতে পারবে? বলতে পারবে না। তোমার সব আহ্লাদ সাইমকে নিয়ে। তুমি থাকো ওকে নিয়ে। আমি কখনোই আমার ছেলেকে জানতে দিব না তার একটা কাপুরুষ বাবা ছিল। আমার কথাগুলো শুনে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফারহান। এরপর আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। অনেকক্ষণ ধরে আমরা একটা বাস স্ট্যান্ডে বসে থাকি। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়ার ফলে ভীষণ খিদে পেয়েছে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ভাতের হোটেল। আপাতত ছেলেকে নিয়ে সেই হোটেলে গেলাম।